সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা মহানগরের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জনাব শরীফউদ্দিন জুয়েল। শরীফউদ্দিন জুয়েল, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই কোনো না কোনো বিশেষ সংবাদ ধরে বিশ্লেষণ করে থাকি, আলোচকের মুখ থেকে আলোচনা শুনে থাকি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, এগুলো নিয়ে বিশ্লেষণ শুনবো অতিথির মুখ থেকে। শরীফউদ্দিন জুয়েল, আপনারও নজরে পড়েছে আজকে না শুধু বেশ কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে বেশ কিছু সংবাদ এসেছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যারা সাঙ্গপাঙ্গ বা আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের যারা একসময় জনপদ দাপিয়ে বেড়াতো বা জনমনে এক ধরনের ভয়ের সংস্কৃতি সৃষ্টি করেছিল, তারা কিন্তু জনরোষের ভয় পালিয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে 5 আগস্ট পরবর্তী সময় কিন্তু অনেকের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের চাঁদাবাজরা পালিয়ে গেলেও জনপদে কিন্তু শান্তি ফেরেনি। এক ধরনের রাজনৈতিক বিশৃঙ্খলা বা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনি যে সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, সেই সংগঠনটির দিকে কিন্তু এক ধরনের অভিযোগের তীর বা অভিযোগের আঙ্গুল তোলা হচ্ছে এবং আপনার দল সংগঠনের পক্ষ থেকে কিন্তু অনেক নেতাদেরকে আপনারা বহিষ্কার করেছেন, সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। আসলে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির মতো একটি রাজনৈতিক দল, যারা গত 17 বছর ধরে নানান চড়াই উতরাই এবং ত্যাগ তিতিক্ষার পরে এক ধরনের গণতান্ত্রিক পরিবেশ ফিরবার জন্য অপেক্ষা করেছিলেন বা মুখিয়েছিলেন, আপনাদের অনেক নেতাকর্মী হয়তো হারিয়ে গেছে, জীবনের তরে আর কোনোদিন ফিরবে না। হাজার হাজার মামলার ঘানি আপনাদের ঘাড়ের উপরে এখনো। তারপরে ওই অভিযোগগুলো আপনারা আসলে সাংগঠনিকভাবে কিভাবে নিচ্ছেন? এগুলো কি সবগুলোই কি এক ধরনের পলিটিক্যাল রেটরিক বা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আপনাদের দিকে বৃথাই অভিযোগ তোলা হচ্ছে, না এর পেছনে আদৌ কোনো সত্যতা আছে? ধন্যবাদ সাইদ ভাই আপনাকে। আমি সর্বপ্রথম চ্যানেল জেড এর আজকের এই প্রোগ্রামের আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে আজকে অতিথি হিসেবে এখানে আমন্ত্রণ করার জন্য, এবং পাশাপাশি আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে শুরুতে আপনি যে কথাটা বলেছেন, আসলে আমরা এই সমসাময়িক আপনার এই প্রশ্নগুলো আসলে আমরা গত কয়েকদিন ধরে আমরা মিডিয়াতে বেশ ভালোই আমরা খেয়াল করছি। আপনাকে ধন্যবাদ, আপনি আজকে আমাকে প্রশ্নটা করার জন্য। আমি সম্মুখে সবাইকে উত্তরটা দিতে চাই। 5ই আগস্ট পরবর্তীতে আসলে আওয়ামী লীগের সভানেত্রী ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা সে পালিয়ে গেছে, কিন্তু আসলে তার প্রেতাত্মারা কিন্তু বাংলাদেশ ছেড়ে কিন্তু পালিয়ে যায়নি। হাসিনা একা পালিয়ে গেছে হেলিকপ্টারে করে তার বোনকে সহকারে, বা আওয়ামী লীগের কয়েকজন নেতা বিভিন্ন নেতা গিয়েছে। আওয়ামী লীগের যে যারা চাঁদাবাজ ছিল, যারা দখলদারিত্ব করেছে, যারা কর্তৃত্ববাদী করেছে, যারা জনমনের মধ্যে যারা আতঙ্ক সৃষ্টি করে, যারা একটা দেশটাকে একটা লুটতরাজ করেছে মাফিয়া স্টাইলে, তারা কেউ কিন্তু পালায়নি, তারা সবাই কিন্তু দেশে রয়ে গেছে। এবং তারা দীর্ঘ 17টি বছর তারা দেশটির বিভিন্ন সেক্টরে চাঁদাবাজির যে একটা মহা উৎসব যারা পরিণত করেছিল, তাদের সহযোগীরা সাঙ্গপাঙ্গরাই কিন্তু তারা সেগুলো নিয়ন্ত্রণ করে আসছে। এখন 5ই আগস্টের পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতিতে হাসিনা মুক্ত বাংলাদেশে সেটা দেখা গিয়েছে কি, কিছু কিছু অতি উৎসাহীর কিছু লোকজন যারা হাসিনার সহযোগী হিসেবে কাজ করেছিল, আপনারা খুব ভালো করে জানেন, সেগুলো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াতেও তারা আছে, হাসিনার সহযোগীরা এখনো বহাল আছে। এবং পাশাপাশি হাসিনার লোকজনগুলো বিভিন্ন সেক্টরে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, প্রশাসনিক সব জায়গাতে তারা কিন্তু বহাল তবিয়তে আছে। তাদের সে প্রোপাগান্ডার শিকার হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল এবং আমাদের বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠনগুলো। কোথাও কেউ বলতে পারবে না আসলে আমরা যুবদল বা আমাদের ছাত্রদলের পরিচয়ে আমাদের, বেশি আমি আমার সংগঠনের কথা বলবো, আমি যুবদল ঢাকা সিটি নর্থের আমি কনভেনার, আমি আমার সংগঠনের কথাই বলবো যে আমরা যুবদল পরিচয়ে কেউ কোথাও কোনো জায়গায় গিয়ে কোনো দখলদারিত্বের সাথে যারা জড়িয়ে পড়েছে বা কেউ কোনো জায়গায় কোনো কিছু দখলে নিয়েছে। অতীতে খেয়াল করে দেখবেন, আপনাদের এখানে খুব সন্নিকটে চ্যানেল জেড এর সন্নিকটে আমরা ফার্ম গেট এলাকা দেখতে পাচ্ছি।
ফার্মগেট এলাকাতে রাস্তাতে ফুটপাতে কিন্তু অনেক দোকান বসে, হ্যাঁ, কারণ বাজারেও কিন্তু এখানে অনেক দোকান বসে, যেটা আপনাদের চ্যানেল জেডের একদম সন্নিকটে। সেখানে দেখবেন যে 5ই আগস্টের আগে যারা ওখানে ব্যবসা বাণিজ্য করছে তারা কিন্তু এখনো সেখানে বিজনেস, তারাই ব্যবসা করছেন। নতুন করে তারা সরে গিয়ে অন্য কেউ কিন্তু ওই জায়গাতে তাদেরকে কিন্তু বিজনেসে তাদেরকে কিন্তু বসিয়ে দেয়নি জোর করে, এবং কেউ বসেও নি। যদি তাদেরকে সরিয়ে দিয়ে অন্য কোনো গ্রুপ ওখানে যদি বসতে পারতো তাহলে কিন্তু চাঁদার বিষয়টা কিন্তু আসতো। আগেও যারা বিজনেস করতেছে এখনো তারা সেখানে বিজনেস করতেছে, তাহলে এখানে নতুন করে চাঁদাবাজির প্রশ্নে আসলে আমার সংগঠনকে বা আমাদের এটা পলিটিক্যালি হিউমিলিয়েট করবার জন্যই এটি করা হচ্ছে। ডেফিনেটলি যদি সেটি করা হয় তাহলে আপনারা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছেন কেন? কিছু কিছু লোককে আপনারা অব্যাহতি দিয়েছেন, যেমন আমার হাতে একটি খবর রয়েছে চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগে রানীনগর উপজেলা এলাকার ডুমুর একডালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেনকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো। যদি এরকম হয় তার মানে আপনার কথাই আমি সত্য ধরে নিতে চাই যে অপপ্রচার বা রাজনৈতিকভাবে আপনাদেরকে ছোটখাটো করবার জন্য এটি করা হচ্ছে। সেক্ষেত্রে আপনারা তাহলে এই যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তারা বিনা অপরাধে ফেঁসে যাচ্ছে না? এখানে আমাদের বিষয়টা হলো আমরা কিন্তু এখানে সাংগঠনিকভাবে যারা আমাদের সংগঠন পরিপন্থী কাজে যারা লিপ্ত থাকতেছে, সাংগঠনিক নিয়মগুলো যারা মেনে চলছে না, এবং সাংগঠনিকভাবে আমরা যে একটা ক্রাইটেরিয়ার ভিতরে এবং আমাদের যে সাংগঠনিক যে নিয়মের মধ্যে সংগঠনটাকে চালাচ্ছি, সেই ক্ষেত্রে যেখানে ব্যত্যয় ঘটছে আমরা তখন তাদের বিরুদ্ধে। না জুয়েল ভাই, আমার প্রশ্নটি হয়তো আপনি পরিষ্কার বোঝেন। আপনি তাহলে আমি আপনার বক্তব্যই সঠিক মনে করতে চাই এবং এটি সঠিক আমি বিশ্বাস করি। সেটি যদি সঠিক হয় তাহলে আপনারা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আপনাদের নেতৃবৃন্দের অবশ্যই আছে, কিন্তু যার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন সেই ব্যক্তিও তো গত 17 বছর ধরে নানান ধরনের ত্যাগ বা নির্যাতন নিপীড়নের মধ্য থেকেই এসেছেন। যদি এরকম ভিত্তিহীন অভিযোগে তার বিরুদ্ধে রাজনৈতিক ভাবে ব্যবস্থা নেওয়া হয় তাহলে তার ত্যাগের কোনো মূল্যায়ন তো থাকলো না। সেক্ষেত্রে আপনাদের কি তদন্তে কোনো ঘাটতি আছে বা এরকম, বা বড় সংগঠনের কারণে আপনারা অনেক সময় খতিয়ে সঠিকভাবে দেখতে পারেন না, সেক্ষেত্রে কি আপনাদের সাংগঠনিক এই যে তদন্তের কোনো দুর্বলতা আছে? এটা আমরা আসলে একটা যখন অভিযোগ কোথাও কারোর বিরুদ্ধে যখন পাচ্ছি, সে অভিযোগগুলোকে আমরা প্রাথমিকভাবে তখন দেখা গেছে স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে সেই অভিযোগগুলো আমাদের কাছে আসে। আসার পরে তখন দেখা গেছে সেটা আমরা সেন্ট্রালি আমরা তখন আর একটা মনিটরিং টিম আমরা পাঠিয়ে সেগুলোকে আমরা যাচাই করে তখন তার বিরুদ্ধে তখন আমরা ব্যবস্থা নিই। এখন যেমন রানীনগরের যে ঘটনাটা ঘটেছে, আমি এখানে একটা ছোট্ট আমি আপনাকে একটা উদাহরণ দিতে চাই। আজকে তো হচ্ছে 14ই জানুয়ারি, 15 জানুয়ারি, সরি আজকে 15 জানুয়ারি, আজকে তো আজকে এই গত 12 জানুয়ারি উত্তরার দক্ষিণ খানের একটি এলাকায়, সেখানে হঠাৎ করে আমরা একটা নিউজ পেলাম, একটা অনলাইন একটা নিউজ আমরা পেলাম যে ওখানে সাবেক যুবদল নেতা সে একটি রাস্তা, মসজিদের নামকরণে একটা রাস্তা ছিল, সে সাইনবোর্ডটা খুলে ফেলে তার দাদার নামে সাইনবোর্ড লিখিয়েছে। এটা তাৎক্ষণিকভাবে নিউজটা পাওয়ার পরে আমি অ্যাজ এ যুবদল ঢাকা সিটি নর্থের কনভেনার, আমি সশরীরে তখন সেখানে যাই। তো সেখানে গিয়ে আমি দেখতে পেলাম যে দেখুন কিছু কিছু বাস্তবতা আমি আপনাদেরকে তুলে ধরি। তো ওই রাস্তাটা যেটা মসজিদের নামকরণী রাস্তাটা ছিল, সেই রাস্তাটা হচ্ছে আমাদের ওই সাবেক যুবদল নেতা, সে কিন্তু বর্তমানে আমাদের যুবদলের কোনো পদ পদবি নাই, সে সাবেক যুবদল নেতা, তার পারিবারিক জমির উপরে রাস্তাটা নির্মিত, এবং ওই রাস্তাটা তার পারিবারিক জমির উপরে নির্মিত বিধায় তার দাদা, উনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, ওই এলাকার স্কুল মাদ্রাসা অনেক কিছুর উনি প্রতিষ্ঠাতা, একসময় ওনার নামেই ছিল, ওনার নামেই রাস্তাটা ছিল। ও আচ্ছা আচ্ছা। এরপরে 2011 সালে ওই এরিয়াতে তখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা যারা এলাকার ছিল তারা ওই এলাকাতে একটা মসজিদ নির্মাণ করে ওর দাদার নামের সাইনবোর্ডটা সরিয়ে ফেলে তারা মসজিদের নামে তার সাইনবোর্ড, শুধুমাত্র রাজনৈতিক কারণে, শুধুমাত্র রাজনৈতিক কারণে।
সেটি সেটি জুয়েল ভাই এরকম কিন্তু ঘটনা সারা দেশে প্রচুর আছে, এবং এ কারণে তাহলে এই নির্দোষ নেতাকর্মীরা ফেঁসে যাচ্ছে না অনেক ক্ষেত্রে? ফেঁসে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের সাংগঠনিক উদ্যোগ কি? কারণ দীর্ঘদিনের পরীক্ষিত এই নেতৃত্বকে আপনারা বহিষ্কার করছেন, হয়তো সেই অপরাধের সাথে জড়িত না, রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তার বিরুদ্ধে এক ধরনের প্রপাগান্ডা রটানোর চেষ্টা চলছে, বা আপনার বক্তব্য অনুযায়ী রাজনীতিতে গাপটি মেরে থাকা একটি অংশ আপনাদেরকে ছোটখাটো করবার জন্য এটি রটাচ্ছে। সেক্ষেত্রে আপনারা এই যে পদক্ষেপগুলো নিচ্ছেন, যা বহিষ্কার করছেন, এই রাজনৈতিক শক্তিগুলোর অপমৃত্যু হচ্ছে না? তাদের জন্য আপনাদের করণীয় কি, কি হওয়া উচিত আসলে? আমাদের আসলে এখানে করণীয় উচিত হলো, এখানে দেখুন আমরা একটা জিনিস আপনাকে আমি একটু সাইদ ভাই অন্য প্রসঙ্গে যাব, যে বর্তমানে 5ই আগস্ট পরবর্তীতে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের আগামী দিনের একটি যেটি সুষ্ঠু অবাধ নির্বাচন যেটা আমরা দাবি করে আসছি আজকে 17টি বছর, আমাদের বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছে সে 2009 সাল থেকে, এবং আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া উনি কারাবন্দী থাকাকালীন পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সে অবাধ সুষ্ঠু গণতন্ত্রের একটি নির্বাচনের জন্য এবং বাংলাদেশের একটি গণতান্ত্রিক পরিবেশের জন্য আমরা সে আন্দোলনটা আমরা অব্যাহত রেখেছি। এখন 5ই আগস্টে শেখ হাসিনা এবং তার প্রেতাত্মারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু খেয়াল করবেন, আজকে 5টি মাস হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত সেই নির্বাচনের রোড ম্যাপটা কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। নির্বাচনটা আসলে আদৌ কখন হবে সেটাও আমরা বলতে পারতেছি না। নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা পরিবেশ কিন্তু তৈরি হয়ে আছে, সেই নির্বাচন নিয়ে আমরা পরিষ্কার কোনো আমরা কিন্তু বার্তা পাচ্ছি না। এখন এই প্রসঙ্গটা আমি কেন আনতেছি, এখন ওই যে আমি প্রথমে বললাম যে হাসিনার প্রেতাত্মারা যারা এখনো বাংলাদেশে যারা এখনো বসে আছে, তারা বিভিন্নভাবে এগুলোকে মোটিভেট করে বিভিন্নভাবে বাংলাদেশের রাজনীতিতে একের পর এক তারা ইস্যু সৃষ্টি করে তারা নির্বাচন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যেন বাংলাদেশে না হয় সেই ষড়যন্ত্রে তারা এখন পর্যন্ত লিপ্ত আছে। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে বড় রাজনৈতিক দল বা শক্ত প্রতিপক্ষ হিসেবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি আপনারা সরকারে চলে আসেন তাদের বিচারের মুখোমুখি হতে পারে, এই আতঙ্ক বা এই আশঙ্কা থেকে তারা আপনাদের দলকে যাতে অজনপ্রিয় করা যায় বা মানুষের কাছে বিষিয়ে তোলা যায়, এরকম কোন ষড়যন্ত্রের মধ্যে আপনারা পড়ছেন? বা যখনই আপনারা নির্বাচনের জন্য আর্গুমেন্ট দিচ্ছেন বা রাজপথে নামবার বা কথা বলার চেষ্টা করছেন, তখনই আপনাদের নেতৃত্বকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্রের অংশ এটি? হ্যাঁ, এটি একটু পরিষ্কারভাবে এটা আপনার একটা অবশ্যই একটা ষড়যন্ত্রের অংশ। কারণ আমাদেরকে এখন তারা কি করতেছে, রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তারা বিভিন্ন জায়গায় আমাদেরকে তারা নানা ষড়যন্ত্র এনে আমাদেরকে একটা দলের ভাবমূর্তি যেটা সেটাকে তারা একটা ক্ষুণ্ণ করার চেষ্টা করতেছে, এবং এটা তাদের একটা অপপ্রয়াস, এটা তাদের একটা ষড়যন্ত্র। কারণ সবাই ভালো পরিষ্কার করে জানে বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের জনপ্রিয়তার সব জনগণের আস্থার 1 নম্বর দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কারণ বিএনপি সবসময় জনগণের কল্যাণের জন্য কাজ করে এসেছে এবং বিএনপি সবসময় জনগণের কথা বলে, এবং বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণকে সম্পৃক্ত রেখে জনকল্যাণমূলক কাজই বিএনপি সবসময় আমরা করে আসছি। আপনার এই 5ই আগস্টে আপনি খেয়াল করে দেখবেন, 5ই আগস্টের হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমাদের মমতাময়ী মা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তখন উনি এভার কেয়ার হসপিটালে উনি কিন্তু অসুস্থ অবস্থায় আইসিইউতে ভর্তি ছিলেন। ওই সময়টিতে 8ই আগস্ট আমরা বিএনপি পল্টনে আমাদের একটি জনসভা ডাকা হয় 5ই আগস্টের পরবর্তীতে। সেখানে স্কাইপে আমাদের মমতাময়ী মা বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তখন ওখানে কিন্তু ওনারা কিন্তু অনলাইনে সংযুক্ত হয়ে ভাষণ দিয়েছিলেন, খেয়াল আছে। সেখানে দেখবেন যে পরিষ্কারভাবে তখন আমাদের নির্দেশনা ছিল এটা যে বর্তমানে হাসিনার মুক্ত বাংলাদেশে আমাদের নেতাকর্মীরা কেউ যেন কোনো প্রতিহিংসামূলক, এবং প্রতিহিংসামূলক কথাটার সবচেয়ে যে শব্দটা সবচেয়ে বেশি বলা হয়েছিল, আমরা যেন কেউ কোনো প্রতিশোধমূলক কোনো আচরণ যেন আমরা না করি, সেটি আপনারা করেননি। হ্যাঁ, কিন্তু এখানে জুয়েল ভাই আরেকটি বিষয় আছে, সেটি অবশ্যই আপনাদের জন্য পজিটিভ দিক, এবং সেখানে আপনারা অবশ্যই সাধুবাদ পেতে পারেন যে বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে, সহনশীলতার সাথে সারা দেশে কোথাও কোনো বিশৃঙ্খলা বা প্রতিহিংসা বা প্রতিশোধমূলক কোনো কর্মকাণ্ডে তারা জড়ায়নি, এটি অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু আরেকটি জিনিস যেটা এই জুলাই অভ্যুত্থানে বা 5 আগস্ট আগ পর্যন্ত বিএনপি সহ 63টি রাজনৈতিক দল কিন্তু এই জুলাই আন্দোলনে তাদের রাজনৈতিক পরিচয়কে বাইরে রেখে
জনগণের কাতারে দাঁড়িয়ে মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনকে সফল করেছে, এবং আপনাদেরও প্রচুর নেতাকর্মী কিন্তু শহীদ হয়েছে এই আন্দোলনে। সেই দলগুলোর মধ্যে অনেকে তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, যারা আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন তাদের মধ্যেও তো অনেকে আপনাদের বিরুদ্ধে নানান কথা বলবার চেষ্টা করেছেন। তার মানে কি এখানে এক ধরনের ক্ষমতার প্রতিযোগিতায় আপনারা নেমে পড়েছেন? সেই ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি যারা ছিলেন তাদের মধ্যে কি কোনো ক্ষমতার দ্বন্দ্ব বা ক্ষমতার দৌড়ে নেমে এরকম কোনো বিষোদ্গার বলবো বা অপপ্রচার যেটি আপনি বলছেন সেটি হচ্ছে কিনা? আসলে বিষেধগার, আসলে আমি তো ব্যক্তিগতভাবে আসলে এখানে বিষেধগার আমি এই জিনিসটা আমার কাছে জানা নাই। তবে হ্যাঁ, বর্তমানে দেখা গেছে দুই একটি দল যারা সবসময় বিতর্কিত ছিল, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় যাদের বিতর্কিত অবস্থান ছিল, আমরা ওই আলোচনায় আমি একটু বলতে চাইছিলাম দুই একটি দল যারা সবসময় বিতর্কিত অবস্থানে ছিল, বিতর্কিত ভূমিকা যারা ছিল, এরকম দুই একটি দল তারা বাংলাদেশের সেন্টিমেন্টের বিরুদ্ধে তারা সবসময় কথা বলে। এবং আমরা যারা একসাথে যারা আমরা আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন করেছি, গত 17 বছর ধরে একসাথে ছিলাম, আমরা যুগপৎ আন্দোলন করেছি সব, বিশেষ করে 2022 সাল থেকে কিন্তু আমাদের যুগপৎ আন্দোলনগুলো শুরু হয়েছে। জাহিদ ভাই, আপনি সবই আপনার কিছু মনে আছে, খেয়াল আছে? তো সেখানে যুগপৎ আন্দোলন করে আমরা যে দলগুলো একসাথে আমরা আন্দোলন করেছি, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়, সেখানে আমরা এখন সবাই কিন্তু একটা প্ল্যাটফর্মে আমরা কিন্তু এখন পর্যন্ত আছি যে আমরা একটা অতি দ্রুত অবাধ একটি সুষ্ঠু নির্বাচন চাই। দুই একটি দল হয় তারা বলতেছে না যে তারা নির্বাচন তারা চায় না, কিন্তু তারা আবার কিছু কিছু জায়গায় তারা সংস্কারটাকে তারা আবার হলো বেশি জোর দিচ্ছে, যেন সংস্কারটা করার কারণে নির্বাচনের বিলম্বটা হোক, সেটা হলো তাদের সমস্যা নাই, তারা সংস্কারটা যাচ্ছে। আসলে আমরা মুখোমুখি অবস্থানে নাই, এখানে আমাদের কিছু একটা মত পার্থক্য আছে। যে আমরা বলে আসতেছি, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে, আমরা সংস্কার শুধু এখন ওইটুকুই প্রয়োজন, যতটুকু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ঠিক ততটুকু দরকার। বাকি সংস্কার একটি দেশের রাষ্ট্র কাঠামো থেকে শুরু করে, সংবিধান থেকে শুরু করে সমস্ত কিছু, হাসিনার যে সমস্ত অবৈধ কিছু বিল এনেছে, অবৈধ কিছু আইন করেছে, সেগুলোকে সংশোধনী করার জন্য প্রয়োজন জায়গা নির্বাচিত পার্লামেন্ট প্রয়োজন। পার্লামেন্টটা কখন হবে? যখন নির্বাচিত সরকার হবে। তো ওই সংস্কার তো তখনই হবে। এখন কিছু কিছু রাজনৈতিক দল তারাও বলছে যে তারা ওই আগে সংস্কার চায়, তারা পরে নির্বাচন। তাহলে সংস্কারের বৈধতা কে দিবে? হ্যাঁ, কথাটা খুব পরিষ্কার, এই সংস্কারের বৈধতা তখন কে দিবে? এটা তো তাহলে এই একটু যদি পেছায় বা আরো একটু সময় নেয়, তাহলে ওই আপনার বক্তব্য অনুযায়ী আপনি যাদেরকে মেনশন করছেন ওই রাজনৈতিক দলগুলোর কোনো লাভ আছে কিনা? এতে কি তাদের কোনো উপকার হবে কিনা? ওই রাজনৈতিক দলগুলোর কথা যদি বলতে হয়, আসলে আমি আসলে সরাসরি কথা বললে আসলে বিষয়গুলো অনেক পর্যায়ে চলে যাবে। আমি এভাবে আসলে আমার জায়গা থেকে আমি বলবো শুধু এইটুকু, হ্যাঁ, তারা হয়তো বা চিন্তা করতেছে, তারা আসলে দীর্ঘদিন ধরে তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি, তারা জনবিচ্ছিন্ন ছিল। এখন তারা হয়তো বা দেরি হলে তারা একটু প্রকাশ্যে রাজনীতি করার এখন তারা সুযোগটা পেয়েছে, তারা হয়তো বা এখন জনগণের কাতারে হয়তো বা যেতে পারবে। সময়টা বিলম্ব হলে ওটা হয়তো তাদের একটা কারণ থাকতে পারে। না, ওই জনগণের কাতারে তো আর ভবিষ্যতে কোনোদিনই যাওয়ার কেউ বাধা সৃষ্টি করবে না, কারণ এখন তো রাজনীতির জন্য একটি উন্মুক্ত সময় বা সঠিক সময়, যখন রাজনীতি করবার মতো আওয়ামী ফ্যাসিবাদ যদি আর না ফেরে বা এরকম ফ্যাসিবাদী চরিত্রে যদি কোনো রাজনৈতিক দল না যায়, সেক্ষেত্রে তো রাজনীতির আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না। তো তাহলে আপনাদের মানে আপনারা পরস্পরের বিরুদ্ধে এই যে কথাগুলো বলছেন, এগুলোর উদ্দেশ্যটা কি? তাহলে না, আমাদের দাবি হচ্ছে একটাই, যে আসলে বাংলাদেশের আমাদের দাবি পাশাপাশি বাংলাদেশের জনগণের দাবি। গত 17টি বছর মানে বলা চলে কয়েকটি প্রজন্ম নির্বাচন শব্দটার সাথে তারা পরিচিত, কিন্তু নির্বাচনের সাথে তারা পরিচিত না। দুইটি প্রজন্ম। হ্যাঁ, ভোটাধিকারটা কিভাবে প্রয়োগ করতে হয়, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব।
অথবা এই এইভাবেও ভোটটা বলা যায় বলা যায়। শরীফুদ্দিন জুয়েল ভাই, যে একজন নাগরিকের তো রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপিত হয় ভোটের মাধ্যমে। ভোটের মাধ্যমে, রাইট। সেই তার মানে গত 17 বছর এই জনগণের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক ছিল না, যেটি ফ্যাসিস্ট শেখ হাসিনা সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। সেই সম্পর্কটি পুনঃস্থাপিত হবে এবং যে রাষ্ট্রের সাথে সম্পর্ক পুনঃস্থাপিত হবে সেই রাষ্ট্রের কাছ থেকে যৌক্তিক বা মৌলিক অধিকার বা মানবিক অধিকার যেটুকু সেটুকু নিশ্চিত করবার জন্য এই জনগণ ওই রাষ্ট্রের কাছে প্রশ্ন করতে পারে বা মুখোমুখি হতে পারে, এই ধরনের একটি পরিবেশ সৃষ্টি হবে। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে বিভিন্ন লেভেল থেকে বা বিভিন্ন স্টেকটা বলার চেষ্টা করছে, যেমন আপনারা দ্রুত সময়ের মধ্যে, যেমন আপনার দল গতকালকে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন দাবি করেছেন এবং এ দাবি আদায়ের জন্য আপনারা ছোট্ট করে হলেও একটি আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন যে আমরা তাহলে আন্দোলনে নামবো, কিন্তু কিছু দল তারা আরো সময় দিতে চাচ্ছেন। এই সময় দেয়া বা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার পরে বাংলাদেশে কি সুষ্ঠু ধারার রাজনীতির চর্চা থাকছে কিনা? দেখুন, আসলে আমরা প্রথমে বলবো যেটা, যে গতকালকে আমাদের দলীয় সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির মিটিং থেকে যেটা দাবি জানানো হয়েছে, আমরা এবছরের জুলাইয়ের মধ্যে, আমরা জুলাই বা আগস্টের মধ্যে আমরা এই বছরের মধ্যে নির্বাচন চাই। এবং আমরা মনে করি যে জুলাইয়ের মধ্যে সরকার আন্তরিক হলে নির্বাচন দেওয়া সম্ভব, আমরা মনে করি। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন ভোটার হালনাগাদের কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে, এবং ভোটার হালনাগাদের কাজগুলো কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। এবং নির্বাচন কমিশনও বলেছে যে তারা নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি, যেখানে তারা যদি স্থানীয় সরকার, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় নির্বাচন এবং দীর্ঘ সময় তারা সেই নির্বাচনের জন্য যদি তারা প্রস্তুতি গ্রহণ করতে পারে, তা আমি তো বলবো যে ইনশাল্লাহ তারা জাতীয় নির্বাচনটা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে, যদি তারা আন্তরিক হয়। তো এই জন্য আমরা সেখানে বলছি যে জুলাই মাসের মধ্যে আমরা নির্বাচনের আমাদের দাবি জানাচ্ছি। আমরা একটা কথা বলেছি যে 5ই আগস্টের পরে আমরা কিন্তু কখনোই দাবি করি না আমরা ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা সরকারের পতন ঘটিয়েছি, কিন্তু বিএনপি কিন্তু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু এখনো বিএনপি সরকার গঠন করেনি। আমাদের অবস্থান কিন্তু আমরা সেই বিরোধী দলেই আছি। তা বিএনপি যেহেতু আমরা এখনো সেই বিরোধী দলেই আমরা অবস্থান করছি, এটাই আমাদের বর্তমান রাজনৈতিক অবস্থান। আমরা এখনো রাজপথে আমাদের অবস্থান আছে স্বাভাবিকভাবে, মানে এক ধরনের আন্দোলনের মধ্যেই এক ধরনের আন্দোলনের মধ্যেই আমরা আছি। আমরা যেমন আমরা রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি 31 দফা দিয়েছেন। আমরা বিভিন্ন সময় 31 দফা নিয়ে আমরা প্রতিনিয়ত আমরা জনগণের কাছে যাচ্ছি। রাষ্ট্র সংস্কারের 31 দফাগুলো আমরা কিভাবে বাস্তবিত করব, একটা নির্বাচিত সরকারের মাধ্যমে তখনই সম্ভব, এছাড়া কিন্তু সম্ভব না। এখন যারা নির্বাচনটা চাচ্ছে না, নির্বাচনটা দাবি হচ্ছে দেশের আপামর জনগণের, নির্বাচনটা দাবি হচ্ছে তরুণ প্রজন্মের, যারা ভোটার হয়েছে এখন পর্যন্ত তারা ভোট দিতে পারেনি, এই দাবিটা এখন সবার দাবি। এখন এই নির্বাচনটাকে যারা এখন বিলম্ব করার যারা চেষ্টা করতেছে, তা আমি তো বলবো যে তারা এখন জনগণের বিপক্ষে অবস্থান নিচ্ছে। আমরা তো জনগণের পক্ষে থেকে নির্বাচনটা আমরা দ্রুত আমরা দাবি করছি। ধন্যবাদ শরীফুদ্দিন জুয়েল। আমরা শেষ করব, তো শেষ করার আগে শেষ প্রশ্ন ছোট্ট করে, সেটি হচ্ছে যে ছাত্রদল, যুবদল এবং বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলছে নিশ্চয়ই তাদের বোধোদয় হবে এবং তারাও রাজনীতির সঠিক ধারায় চলে আসবে। তারা তো দাবি করছে তারা সুশৃঙ্খল রাজনীতি করছে এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আপনারা এখনো তোলেননি। হ্যাঁ, তো এটি কি আমরা ধরে নেব যে বিএনপি আসলে উইন উইন সিচুয়েশনে থেকে একটু এগিয়ে থেকে প্রতিপক্ষের ভুল ধরার চেষ্টা করছে না, না এটি আপনাদের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত বা দলীয় সিদ্ধান্ত আছে যে আপনারা কারণ রাজনীতিটা রাজনৈতিকভাবেই করতে চাচ্ছেন? আমরা কাদা ছোড়াছুড়ির রাজনীতি বিশ্বাস করি না, কিন্তু আপনাদের দলের পক্ষ থেকেও তো তাদের কিছু নেতার সমালোচনা করা হচ্ছে। ওটা আসলে কিছু ব্যক্তি পর্যায়ের আসলে কিছু যে সমালোচনাগুলো এসেছে ব্যক্তিগতভাবে, আসলে সেই সমালোচনাগুলো দেখা গেছে যে আপনার তখন সেগুলো জবাব দেওয়ার প্রয়োজনীয়তা ছিল বিধে তখন সেই জবাবটা দেওয়া হয়েছে। আসলে ওই জিনিসগুলো ওইরকম ভাবে তারা প্রতিপক্ষ হিসেবে তাই জিনিসগুলো উত্তরটা দেওয়া হয়নি, সেটা সময় সাপেক্ষে একটা জবাব দেওয়ার প্রয়োজন ছিল। আর আমরা কাদা ছেড়ে রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা সবসময় জনগণের আস্থার উপরেই আমরা সবসময় বিশ্বাসী এবং জনগণের ভালোবাসাটাইতে আমরা বিশ্বাসী।
এবং জনকল্যাণমূলক কাজে আমরা যদি বিএনপি করেছি, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বিএনপির বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হিসাবে এখনো সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকটে অবস্থান করেছেন, জনগণের ভালোবাসা অর্জন করেছেন। সেটা আমাদের বিএনপির আমাদের চেয়ারপারসন মমতাময়ী মা উনি 3 বারের প্রধানমন্ত্রী থেকে বাংলাদেশের জনগণের জন্য যে কাজটি করেছেন, আমরা সেই ধারাবাহিকতায় জনগণের উপরে আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে। জনগণ আমাদেরকে বেছে নিবে। অতীতেও যেমন ভাবে আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি, সেক্ষেত্রে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর আওয়ামী লীগের কি রাজনীতিতে ফেরা উচিত বলে যৌক্তিক মনে করে কিনা বিএনপি? আপনারা কি মনে করেন রাজনৈতিক দল হিসেবে? আপনারা যেহেতু বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করেন। আমরা অবশ্যই বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এখন আওয়ামী লীগকে জনগণ বেছে নিবে কিনা এটা জনগণের সিদ্ধান্ত, এটা বিএনপির কোনো সিদ্ধান্তের বিষয় না। রাজনৈতিক দল হিসেবে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের প্রিভিয়াস কৃতকর্মের যদি মূল্যায়নে তারা যদি টিকে যায়, তারা টিকে থাকবে। এটা জনগণ তাদের ভাগ্য নির্ধারণ করবে। সেক্ষেত্রে আপনারা রাজনৈতিক দল হিসেবে আপনাদের কোনো সে নেই? না, এই বিষয়ে আমাদের, তবে তাদের অপরাধটুকুর তো বিচার আপনারা নিশ্চয়ই চান। অবশ্যই আমরা বিচার চাই। আওয়ামী লীগের আমলে যত রকমের বাংলাদেশের ইতিহাসে, যেমন আওয়ামী লীগকে আসলে কেউ স্বৈরাচারী বলে থাকে, আসলে আমরা আওয়ামী লীগকে স্বৈরাচারী বলি না। আওয়ামী লীগ গত 17টি বছর বাংলাদেশে তারা কর্তৃত্ববাদী শাসন করেছে। কর্তৃত্ববাদী তো ফ্যাসিবাদ করেছিল। তখন সেই আওয়ামী লীগ তারা যে অপকর্মগুলো করেছে, তারা দেখেন বাংলাদেশের অর্থনীতিকে কোথায় নিয়ে গেছে। 8টা ব্যাংক খালি করে থুয়ে গেছে, বাংলাদেশের বাণিজ্য, অর্থ বাণিজ্য সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে গেছে। এবং বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, যারা গণতন্ত্র পছন্দ করে, যারা বাংলাদেশের যারা দেশপ্রেমিক মানুষ, তারা সেটা বিভিন্ন সেক্টরে হোক না কেন, সর্বমোট মিলে 17 বছরে 3000-এর উপরে আমাদের বিএনপির নেতাকর্মী সহ 3000-এর উপরে নেতাকর্মী তারা গুম হয়েছে এবং 5000-এর উপরে নেতাকর্মী ক্রস ফায়ারে মারা গেছে। সর্বশেষ জুলাই আগস্টের আপনার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমাদের অনেক শত শত মানুষ মারা গিয়েছে। তাদের বিচার অবশ্যই এই দেশের মাটিতে হতে হবে এবং তাদের বিচার রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমি মনে করি বাংলাদেশের জনগণ কখনো সেটা স্বস্তি পাবে না। তাদের সেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তাদের বিচার হওয়া উচিত, বিচার হতে হবে। জি, ধন্যবাদ শরীফুদ্দিন জুয়েল। দর্শক, আমরাও বিশ্বাস করি ইতিহাস কাউকেই ছাড় দেয় না এবং আওয়ামী লীগ গত 17 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে সারা দেশে যে দুঃশাসন চলেছে, সেই দুঃশাসনের প্রচলিত আইন অনুযায়ী বিচারের মাধ্যমে তারা যদি রাজনীতি করার অধিকার ফিরে পায়, টিকে যাবে। বিএনপি সহ সকল রাজনৈতিক দলের প্রত্যাশা, তারা রাজনৈতিক দল হিসেবে যদি টিকে যায়, তারাও সাধুবাদ জানায়, বাংলাদেশের জনগণও সাধুবাদ জানায়। তবে তার আগে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি রয়েছে সবার মতো আমাদেরও। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।